চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে পরিবারের শোকের মাতম। আজ জানাজা ও দাফন ঘটনার তদন্তে সেনা প্রধানের হস্তক্ষেপ চায় দলটি। চট্টগ্রামের 16টি আসনের দায়িত্বে 43,000 নির্বাচনী কর্মকর্তা। যাচাই বাছাই হচ্ছে বিগত নির্বাচনে কর্মকর্তাদের ভূমিকা। অরক্ষিত আর অনিরাপদ ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইন মিরসরাইয়ে চুরির ঘটনায় কুল কিনারা পাচ্ছে না তদন্ত কমিটি। কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং ঝালকাঠিতে শীত ও কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা। ক্ষতির শঙ্কায় কৃষক। গাইবান্ধায় মৌসুমেও সবজির বাজার চড়া, বিপাকে ক্রেতারা। দেখছিলেন মার্কিন টয়েল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সঞ্জিতা হক। সেনা অভিযানে গ্রেপ্তারের পর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে চুয়াডাঙ্গার জীবননগর। মঙ্গলবার এলাকাবাসী ও নেতাকর্মীদের সড়ক অবরোধ ও অগ্নিসংযোগে অচল হয়ে যায় পৌর শহর। বিচার বহির্ভূত এই মৃত্যুর ঘটনায় সেনা প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সেই সাথে প্রত্যাহার করা হয়েছে ক্যাম্প কমান্ডার ও অভিযানে থাকা সদস্যদের। বিক্ষোভে উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় লোকজন জড়ো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। ডাবলুর মৃত্যুকে হত্যা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেয়। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ধাওয়া দেয়া হয়। 5 তারিখের পরেও আমরা দেখি সেই একই চিত্র। আমরা এর থেকে বের হতে যাই। এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার এই জনগণ জীবননগরবাসীকে উপহার দিক। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে যায় জীবননগর পৌর এলাকা। মঙ্গলবার দুপুর 1টার দিকে জেলা বিএনপির সভাপতি, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাবলুর মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা হয়। ডাক্তারকে চাপ দিয়ে তারা একটা রিপোর্ট নিতে চাইছিল যে সে হাসপাতালে আসার পরে মারা গেছে, কিন্তু সে হাসপাতালে আসার পরে মারা যায়নি, আগেই মারা গেছে। আমরা জোর দাবি জানাই এর বিচারের, এর জন্য একটা সুষ্ঠু তদন্ত কমিটি চাই। সোমবার রাত 10টার দিকে বিএনপি নেতা ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান হামজা ফার্মেসি থেকে আটক করে সেনাবাহিনী। রাত 12:30টার দিকে ডাবলুর মরদেহ নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘরের মধ্যে ঢুকে মই আরাম করে হাত বাইতে মুখ বাইতে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। আমার হাজবেন্ডের কোনো হার্টের সমস্যা হয়েছিল না। আমার হাজবেন্ড যারা নৃশংসভাবে পরিকল্পিতভাবে মেরেছে, আমি তাদের হত্যার আমি ন্যায্য বিচার চাই। পরিবার ও দলের নেতাকর্মীরা নির্যাতনে হত্যার দাবি করলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটকের পর অসুস্থ হয়ে পড়েন ডাবলু। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। ডাবলুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী। সেখানকার সেনা ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বহির্ভূত এ ধরনের মৃত্যু দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা, যা দেশের জন্য শুভ নয় বলেও উল্লেখ করা হয় এক শোক বিবৃতিতে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে সেনা হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আজ বেলা 11টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে তার জানাজা ও পরে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শামসুজ্জামান ডাবলুর মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট 3 সন্তান নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী জেসমিন নাহার। তার দাবি, স্বামীর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেয়া।
এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, ডাবলুর কখন জানাজা হবে আর বিএনপি নেতার এমন মৃত্যুতে কি বলছেন নেতাকর্মী ও স্থানীয়রা? সানজিদা, আসলে গতকাল বিএনপির যিনি জীবননগর পৌরসভার সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাহাফিজের মৃত্যুর পর কিন্তু জীবননগর পৌর এলাকা কিন্তু একেবারে কার্যত অচল হয়ে পড়ে। আমরা গতকাল দেখেছি পৌর শহরের কিন্তু বিভিন্ন স্থানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে এবং তার যে লাশটি ছিল জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কিন্তু তারা অবরুদ্ধ করে রাখে। তাদের দাবি যে তাদের যে নেতা রয়েছে শামসুজ্জামান ডাবলু, তার মৃতদেহটি এই হাসপাতাল থেকে সুরতাল রিপোর্ট প্রণয়ন করে তার ময়নাতদন্ত করতে হবে। আমরা দেখেছি গতকাল সন্ধ্যার সময় তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং সেখানে কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল যারা এই ময়নাতদন্তে থাকবেন। বিশেষ করে ওখানে সার্জারি বিশেষজ্ঞ যিনি রয়েছেন ডাক্তার এহসানুল হক তন্ময়, তাকে সভাপতি করে 3 সদস্যের একটি ময়নাতদন্ত কমিটি ছিল এবং আমরা গতকালকে বিকালে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, তারা চুয়াডাঙ্গায় যেহেতু ফরেনসিক বিভাগ নেই সেহেতু ফরেনসিকের কারণে কিন্তু ঢাকাতে ওই রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আমরা নেতা কর্মীদের সাথে কথা বলেছি, বিশেষ করে তার যিনি স্ত্রী রয়েছে তার 3টি সন্তান রয়েছে, 2টি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে, তারা সবাই ছোট। এই তার স্বামীকে হারিয়ে তার স্ত্রী কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছে। নেতাকর্মী যারা রয়েছে তারা যেটি বলছে, তাদের নেতাকে আসলে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আসলে আইনের আওতায় আনতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে এবং বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া কিন্তু আমরা আজকে সকালে এই তার নিহতের বাড়ির সামনে এসেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আজ বেলা 11টার সময় এই জীবননগর পৌর যে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু তার মরদেহটি আসলে দাফন সম্পন্ন হইতে একটু সময় লাগবে, কারণ তার ছোট ভাই এবং তার মা কিন্তু দেশের বাইরে থাকে। তারা আসলেই কিন্তু মরদেহটির আসলে দাফন সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এই ঘটনার কিন্তু এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং গতকালকে আমরা যেটি পরিবারের পক্ষ থেকে যেটা জেনেছি, এই ঘটনায় কিন্তু গতকালকে থানায় একটি মামলা দায়েরের জন্য গিয়েছিলেন, কিন্তু যেহেতু সেনাবাহিনীর হেফাজতে মারা গেছে, এটা সেনাবাহিনীর একটা বিষয়, এইটি পরবর্তীতে তারা আমাদেরকে জানার কথা বলা হয়েছে। তো সানজিদা, চুয়াডাঙ্গার যে জীবননগর উপজেলা যে পৌর শহরটি রয়েছে এখানে কিন্তু কার্যত নেতাকর্মীরা কিন্তু একেবারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং যারা এর সাথে জড়িত তাদের শাস্তি নিশ্চিতের দাবিটি জানাচ্ছে। সানজিদা। সেলিম, ধন্যবাদ আপনাকে। বিগত নির্বাচনে প্রোঅ্যাক্টিভ দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এবার নির্বাচনী দায়িত্ব পাচ্ছেন না। চট্টগ্রামে বন্দরনগরীর 16টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন 43,000 নির্বাচনী কর্মকর্তা। বিগত নির্বাচনে তাদের ভূমিকাও যাচাই বাছাই হচ্ছে। 22শে জানুয়ারি শুরু হবে এসব কর্মকর্তার প্রশিক্ষণ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সহায়তা চায় নির্বাচন কমিশন। চট্টগ্রামের 15 উপজেলা ও সিটি কর্পোরেশন মিলিয়ে সংসদীয় আসনের সংখ্যা 16টি। এসব আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন 43,102 জন। এসব কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হচ্ছে 22শে জানুয়ারি থেকে। তবে বিগত নির্বাচনগুলোতে অতি উৎসাহে দায়িত্ব পালন করা কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে কর্মকর্তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। আমাদের তো প্রায় সারা জেলায় 43,000-এর উপরে বেশি নির্বাচনী কর্মকর্তা রয়েছেন। তো এটা তো খুবই ভয়াবহ একটা বিষয় যে সব এই অল্প সময়ের মধ্যে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা। তবে কেউ যদি প্রোঅ্যাক্টিভ ভূমিকা পূর্বে পালন করে থাকে, হ্যাঁ, প্রোঅ্যাক্টিভদেরকে অবশ্যই আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা এই দায়িত্ব দিব না, এরকম আমাদের কার্যক্রম চলমান রয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সহায়তা চায় নির্বাচন কমিশন। আমরা দেখতে চাই যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত যেন কোন্দল না বেড়ে সৌহার্দ্যের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠান করতে পারি। এটাই জাতির দাবি, সময়ের দাবি। আমি বিশ্বাস করি রাজনৈতিক দল এবং প্রার্থী সমূহ এটা অনুধাবন করেন এবং এই জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে তারা এই সহযোগিতা প্রদান করবেন।
চট্টগ্রামের আসনগুলোতে ভোট গ্রহণের জন্য ১,৯৬৫টি ভোট কেন্দ্র এবং ১২,৫৯৫টি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইন এখন অনিরাপদ ও অরক্ষিত। মিরসরাইয়ে মাটির নিচ থেকে তেল চুরির ঘটনারও কোনো কুলকিনারা হয়নি। জ্বালানি বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন, কার্যকর নিরাপত্তার বিষয়ে এখনই সাবধান না হলে বারবার ঘটতে পারে এরকম চুরির ঘটনা। নির্বাচন সামনে রেখে নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রায় 52টি কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকায় ছিল ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইন। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় অঘটনের শঙ্কা উঠে আসে। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাটির 12 ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইন ফুটো করে তেল চুরি হলেও জানত না বিপিসির কেউই। নিরাপত্তা ব্যবস্থার চোখ এড়িয়ে কিভাবে এটি সম্ভব সেটাও বিস্ময়ের জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপো থেকে যমুনা অয়েলের 1,12,000 লিটার ডিজেল গায়েব এবং ঢাকায় পৌঁছানোর পর ডিজেলের পরিমাণে কমে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনেও তেলের হিসাবে গড়মিলের তথ্য উঠে আসে। কন্ট্রোল রুমের ওরা টের পেল না, নাকি তারা সে সময় কোনো অবহেলা করেছিল এই কারণে বোঝে নাই। তার কল আসে যখন অ্যালার্ম আসে, ফলস অ্যালার্মও আসে, সেরকম কিছু হলো। এটা আমাদের এই সিস্টেমের কোনো ত্রুটি কিনা এটার জন্য আসলে কিন্তু আমরা একটা তদন্ত কমিটি করেছি। আমরা যে কোম্পানিকে আমরা যে দায়িত্ব দিয়েছি সে কেন কাজ করলো না সেটা আমাদের উঠে আসবে। দরকার হলে আমরা তার জামানত বাজেয়াপ্ত করে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানকে এখন আমরা নিয়োগ করতে সেটাও আমরা চেষ্টা করব। আমরা এইভাবে তো অরক্ষিত আর রাখবো না। নিরাপত্তাকে গুরুত্ব না দিলে এমন ঘটনা বারবার ঘটবে জানান জ্বালানি বিশেষজ্ঞরা। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যত ধরনের সিস্টেম এখানে থাকা দরকার, এই জিনিসগুলো যদি অ্যাক্টিভলি এখানে কাজে থাকে তাহলে আমার মনে হচ্ছে যে পাইপলাইনটা অধিক সেফ হবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তেল চুরির ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সারা দেশের মতো তরলীকৃত গ্যাসের তীব্র সংকট পর্যটন জেলা রাঙামাটিতেও। সিএনজি স্টেশনগুলোতে বিঘ্নিত গ্যাস সরবরাহ, অনেক স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। বিপাকে গাড়ি চালক ও মালিকরা। আয়ের উৎস বন্ধ হওয়ায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই দীর্ঘ লাইন জ্বালানি নেয়ার জন্য রিকশাবিহীন শহর, পাহাড়ের কোল ঘেঁষা রাঙামাটিতে সিএনজি অটোরিকশা প্রধান বাহন। জেলার ফিলিং স্টেশনগুলোতে প্রায় 2 সপ্তাহ ধরে বিঘ্নিত সিএনজির সরবরাহ। অটোগ্যাস ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না চালকেরা। গ্যাসের খুব সংকট, আসলে বুঝতেছি না এখন গ্যাসটা কখন পাবো। 200 টাকার গ্যাস দিচ্ছে, ওইটা নিয়ে আমাদের ওইভাবে গাড়ি চলতেছে না। কালকে 2টার পর থেকে কোনো গ্যাস নাই, আমাদের তো গাড়ি পুরোপুরি বন্ধ, ফ্যামিলি চালাতে হবে। একদিকে দীর্ঘ সময়ের অপেক্ষা, অন্যদিকে জ্বালানি সংকটে কমেছে আয় রোজগারও। অভিযোগ উঠেছে পাম্প মালিকরা সিন্ডিকেট করে গ্যাস সরবরাহ করছেন না। মালিক পক্ষে তো কেউ নাই এখানে, সবাই চলে গেছে বাসায় বন্ধ করে। এখন আমরা গ্যাস পাচ্ছি না, কাপ্তাই থেকে আসছে, এখন যাইতেও পারতেছি না এখান থেকে। যাত্রীরা ক্ষতি, যাত্রী এখন দুর্ভিক্ষ হয়ে গেছে, গাড়ি পাচ্ছে না। তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো গ্যাস না পাওয়ায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আমরা আসলে তো কালকে 2টার পর থেকে দিতে পারতেছি না এটা গ্যাসটা। এখন ওদিক থেকে যদি আমাদেরকে গ্যাস না দেয় তাহলে আমরা কিভাবে গ্যাসটা দেবো? 3-4টা পাম্প বন্ধ, আমি এক পাম্পে একটা কিভাবে এটাকে সম্ভব করা হয়? দেশ জুড়েই চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংকট। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কথা বলেছি সব জায়গায়, এবং এটা নিয়ে এটা তো আসলে রাঙামাটির প্রবলেম না, এটা ন্যাশনাল ইস্যু। এটা নিয়ে সরকার কাজ করছে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আমি বাণিজ্য মন্ত্রণালয় আপডেট পেলে আমি আসলে কথা বলতে পারবো। গ্যাস সংকট সমাধানে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা চালক ও সাধারণ মানুষের। সরবরাহ স্বাভাবিক না হলে পর্যটন শহরের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, গ্যাস সংকটের কারণে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের, এছাড়া গাড়ি চালক ও মালিকরা কি বলছেন?
সঞ্জিদা, আপনি যেমনটি বলছিলেন যে সেগুলো থেকে রাঙামাটিতে এলপি গ্যাস, সেই গ্যাসের সংকটের কারণে নানামুখী দুর্ভোগে পড়েছে এখানকার স্থানীয় মানুষ এবং একই সাথে এখানকার যারা অটোরিকশা যারা চালায়, সিএনজি অটোরিকশা যারা চালায় তারা, এবং সব মিলিয়ে একটি দুর্ভোগের একটি নগরীতে পরিণত হয়েছে রাঙামাটি শহর। আরেকটি বিষয় বলে রাখি আপনার জন্য, আপনার মাধ্যমে, যে সেটি হচ্ছে রাঙামাটির একমাত্র গণপরিবহন হচ্ছে এই সিএনজি অটোরিকশা। যে সিএনজি অটোরিকশার মধ্যে দিয়ে কিন্তু রাঙামাটির যাত্রীরা বিভিন্ন স্থানে যেয়ে থাকে, যেহেতু এখানে কোনো লোকাল অন্য কোনো ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থা নেই। তাই এইখানে যেহেতু গ্যাস সংকটের পর থেকে এখানকার 80% ওই অটোরিকশাই এই এলপি গ্যাসের উপর নির্ভরশীল। যেহেতু গ্যাস সংকট হওয়ার পর থেকে এখানে রাঙামাটিতে এই সিএনজি যেহেতু চালাতে পারছে না, সেই চালক আছে তারা অনেক কিছু দুর্ভোগে পড়েছে এবং তারা পরিবার পরিজন নিয়েও তারা অভাব অনটনের মধ্যে পড়েছে বলে তারা যেটি বারবার করে বলছে। এবং একই সাথে আমরা দেখেছি যে সড়কের বিভিন্ন পারে যাত্রীরাও কিন্তু অপেক্ষা করছে সিএনজি এই অটোরিকশার জন্য, যেহেতু সিএনজি সংখ্যা কমে গেছে। যে অল্প কিছু সিএনজি যেগুলো অকটেন চালিত, সেগুলো দিয়েই মূলত মানুষের এখানে যাত্রী পারাপার হচ্ছে। আমরা যদি এখন যেটি দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে মা এন্টারপ্রাইজ নামে একটি যে গ্যাস পাম্প আছে, শুধুমাত্র সেই গ্যাস পাম্পটিতে গতকাল বিকেল থেকে রেশনিং পদ্ধতিতে কিছু গ্যাস সরবরাহ করছে তারা। মূলত এই গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘ লাইন এখানে আছে এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে এখানকার এই চালকরা যাতে গ্যাস সংগ্রহের জন্য। যদিও বা তারা বলছে যে তাদের যে চাহিদা, যে গ্যাসের জন্য যে চাহিদা আছে, সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু গ্যাস পাম্পগুলো তাদেরকে গ্যাস সরবরাহ করতে পারছে না, এবং এই দীর্ঘ লাইনের কারণে কখন এই তাদের ভোগান্তি শেষ হবে তারাও সেটি বলতে পারছেন না। আমরা গ্যাস পাম্প মালিকদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা যে চাহিদা দিচ্ছে তা সেই অনুযায়ী তারা পাচ্ছে না। যদিও বা কালকে একটি গাড়িতে করে এই গ্যাস নিয়ে আসা হয়েছিল এখানে, যেহেতু এখানে কোনো পাইপ লাইন নেই তাই গাড়িতে করে তাদেরকে এই গ্যাসগুলো এখানে আনতে হয়। সেই গ্যাসের মাধ্যমে যেটি আনা হয়েছে এবং সেই গ্যাস যতক্ষণই আছে ততক্ষণ পর্যন্ত তারা রেশনিং পদ্ধতিতে এখানকার যে যানবাহন আছে সেই যানবাহনগুলোকে স্বাভাবিক রাখার জন্য তারা রেশনিং পদ্ধতিতে গ্যাস সরবরাহ করছে। এবং গতকালকে আমরা যেটা দেখেছি যে এখানকার যে সিএনজি চালকরা আছে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং তারা বিভিন্ন প্রশাসন এবং নানাজনের কাছে তারা বিভিন্নভাবে দাবি করছে যাতে এই গ্যাস সংকট, সেই সংকটটি যাতে তারা যাতে দ্রুত সম্ভব দূর করা যায়। তবে এখানকার যে গ্যাস সংকটের কারণে এখানকার মানুষজন চরম দুর্ভোগে আছে। রাস্তায় যারা আছে, যারা প্রয়োজনে যারা বাসা থেকে যখন যারা বের হচ্ছেন তারা তাদের নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, তখনও কিন্তু তারা এখানে দুর্ভোগে পড়ছে, যেহেতু এই সিএনজি চালক যে সিএনজি যেটি আছে যে অটোরিকশা, সেই অটোরিকশাটি পর্যাপ্ত পরিমাণে তারা পাচ্ছেন না, যেহেতু অধিকাংশ সিএনজি অটোরিকশা এই সিএনজিতে চলে। এবং একই সাথে এই সংকট যত দ্রুত সম্ভব যাতে নিরসন করা যায় সেটির জন্য মানে এখানকার যারা আছে তারা দাবি করছে বারবার। পেট্রোল পাম্পগুলোতে রাঙামাটি শহরে আরেকটি বিষয় বলে রাখি, 4টি গ্যাস পাম্প আছে যে মূলত তারা এই গ্যাস সরবরাহ করে থাকে বিভিন্ন অটোরিকশার মধ্যে থেকে, যার মধ্যে থেকে 3টি গ্যাস পাম্পই কিন্তু এখনো তারা কোনো ধরনের গ্যাস সরবরাহ করছে না। শুধুমাত্র একটি গ্যাস পাম্প আছে যেটি ভেজবেরিতে অবস্থিত, সেটি তারা গতকাল থেকেই মূলত রেশনিং পদ্ধতিতে কিছুটা গ্যাস তারা সরবরাহ করতে পারছে। যদিও বা স্বাভাবিক না হয় এবং অন্যান্য যে গ্যাস পাম্প গুলো আছে সেখানে যদি গ্যাস সরবরাহ করতে না পারে তাহলে এই রাঙ্গামাটির যে জনজীবন সেটি স্বাভাবিক হবে না এবং হবে না। তাই দ্রুততম সময়ে এই গ্যাস সংকট সমাধান করে এখানকার যারা এটার সাথে যারা জড়িত আছে তারাও চাচ্ছে যে তারা যাতে আর্থিকভাবে লাভবান হয় এবং এই সিএনজি যে অটোরিকশা আছে সেটি চালিয়ে তারা যাতে আবার আগের মতো যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করছে চালকরা। এবং এই সংকট সমাধান করে এখানকার সাধারণ মানুষরা চাচ্ছেন দ্রুততম সময়ে যাতে এই গ্যাস সংকট সমাধান হয়ে যায়। সঞ্জিদা। সৈকত, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছে জেলার শীতার্ত মানুষজন। শৈত্যপ্রবাহে কাবু জেলাবাসী। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে ধীর গতিতে চলাচল করে যানবাহনগুলো। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষেরা। এদিকে তীব্র শীতে আলু, মরিচ সহ বিভিন্ন ফসলের রোগবালাই বেড়ে গেছে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে, এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। এতে শিশু ও বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। এছাড়া পুরাতন কাপড়ের দোকানে নিম্ন আয়ের মানুষের ভিড় বেড়েছে। ঠান্ডা খুবই বা কুয়াশা খুব বাতাস বজে
এত ঠান্ডা কুয়াশা বেশি হয়ে গেছে। আমার তো বা কর্ম করে খাওয়া লাগে, ঠান্ডার কারণে তো বা না ভাইয়া যায় না। কাজে যাইতে তো কষ্টই হয়। কালকের থেকে মনে করেন যে আজকে বাতাস বেশি, ঠান্ডা বেশি, তো আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তেছে। ঘন কুয়াশার তীব্র শীতে ঝালকাঠির নলছিটি উপজেলায় বোরো ধানের বীজতলা নষ্ট হচ্ছে। সবুজ রং হারিয়ে হলদে হয়ে যাচ্ছে চারা। নতুন বীজতলা তৈরি করতে সময়ের পাশাপাশি বাড়বে খরচ। সব মিলে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। পৌষের মাঝামাঝি থেকেই ঝালকাঠিতে জেঁকে বসেছে শীত, সঙ্গে কুয়াশার দাপট। দিনভর সূর্যের দেখা না মেলায় বোরো আবাদের জন্য অনেক বীজতলা নষ্ট হচ্ছে। এতে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। ক্ষেত রক্ষায় তীব্র শীত উপেক্ষা করে কাজ করছেন মাঠে। লোক তো পাওয়াই যায় না, ঠান্ডার মধ্যে তো কেউ নামতে চায় না, অসুস্থ মানুষ। ওই রোয়া এই ঠান্ডার কারণে, কুয়াশার কারণে রোয়া সব মরে যাইতেছে। শীতের কারণে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় চারার গোড়া পচে যাওয়ার ঝুঁকিও দেখা দিয়েছে। সবুজ রং হারিয়ে হয়ে গেছে হলদে। আবহাওয়ার কারণে আমার রোয়ার খুবই পরিস্থিতি খারাপ, এবং কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে ওগুলো সব মরেও গেছে। রইতে পারি নাই, ফসল যেহেতু বছর অনেক কমই বেশি সম্ভাবনা। ফসল ও বীজতলা রক্ষায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আসলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আমরা ধরে থাকি, তো তারপরও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে যাচ্ছেন, কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছেন। চলতি মৌসুমে নলছিটি উপজেলায় 12,856 হেক্টর জমিতে উফশি বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, আর বোরো আবাদ হয়েছে 446 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। মৌসুমী শাকসবজিতে ভরপুর থাকলেও স্বস্তি নেই গাইবান্ধার কাঁচা বাজারগুলোতে। ক্রেতারা বলছেন 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 গুণ বেড়েছে সবজির দাম। নিত্যপণ্য কিনতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে হিসাবের খাতা, তাই বাজার তদারকির দাবি তাদের। বিভিন্ন ধরনের শীতকালীন সবজিতে সাজানো গাইবান্ধা শহরের বাজারগুলো। ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, টমেটো সহ প্রায় সব ধরনের শীতের সবজিতেই ভরপুর। তবে সরবরাহ ভালো থাকলেও তার প্রভাব নেই বাজারে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলার হাট বাজারেও শীতের সবজির দাম নাগালের বাইরে। 2 সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়ে শিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। ফুলকপি, নতুন আলু ও বেগুন 40 থেকে 50, এছাড়া টমেটোর কেজি 80 টাকা। ক্রেতারা বলছেন ভরা মৌসুমে যেখানে দাম কমার কথা, সেখানে উল্টো বাড়তি টাকা গুনতে হচ্ছে। সবজির দামে যে হঠাৎ করে বাড়ে যাচ্ছে, বাজার কর্তৃপক্ষই বাড়ায়, কই কেমনে বাড়তেছে বোঝা যাচ্ছে না। একদিন 500 টাকা ইনকাম করলে আমি 500 টাকা কিনে 10 দিন চলা পারি, কত কষ্ট হয়। এত সবজির দাম বাড়ছে যে সবজি কেনাই সম্ভব না। দাম বৃদ্ধির পেছনে অতিরিক্ত শীত ও কুয়াশার কথা বলছেন বিক্রেতারা। ওয়েদারের কারণে ফলন কম হচ্ছে, হওয়ার কারণে ফুলকপি এখন পাইকারি এলো 30 টাকা 32 টাকা। গৃহস্থ বলে মাল ধরতে নাই, কম যে জায়গাতে আছে 5 মণ সে জায়গাতে আছে 2 মণ, এই কারণে দাম বেশি। সচেতন নাগরিকরা বলছেন বাজার তদারকি জোরদার করা না হলে চড়া মূল্যের চাপ সহ্য করতে বাধ্য হবে সাধারণ ক্রেতা। ডিবিসি নিউজ ডেস্ক। মৌসুমেও নারায়ণগঞ্জে শীতের সবজির বাড়তি দাম, এ নিয়ে বিস্তারিত জানাতে ফতুল্লা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, বাজারে কোন কোন সবজির দাম বেশি, এছাড়া বাড়তি দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার এলাকায়, এবং এটি বেশ পুরনো একটি বাজার। আমরা এখানে দেখাতে চাচ্ছি যে এখানকার যে সবজি বাজারটি রয়েছে, সেখানকার যে নিত্যপণ্যের পাশাপাশি যে সবজি বাজারটি রয়েছে, শীতের সবজি, সেগুলোর বাজার দরটা আমরা জানাতে চাচ্ছি। আমরা এখানে এসে কথা বলেছিলাম এখানকার ক্রেতা বিক্রেতাদের সাথে, তারা যেটি জানিয়েছেন শীতের সবজির মধ্যে বিশেষ করে ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা দরে প্রতি পিস, বাঁধাকপি 35 থেকে 40 টাকা দরে প্রতি পিস, এছাড়া মূলা প্রতি কেজি 40 টাকা, গাজর 45 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে, এছাড়া বেগুন প্রকারভেদে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি করা হচ্ছে 30 টাকা দরে, মটরশুঁটি 120 টাকা কেজি দরে, এছাড়া খিরাই 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, এছাড়া কাঁচামরিচ 120 টাকা দরে বিক্রি করা হচ্ছে। যার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম বেশি, এবং এর কারণ হিসেবে তারা বলছেন পণ্যের আমদানি কম থাকায় এই দরটা বৃদ্ধি পেয়েছে। এখানে যে বিক্রেতা রয়েছে, আমরা তার সাথে কথা বলতে চাই যে ঠিক কি কি পণ্যের দাম আগের তুলনায় বাড়তি। আগের তুলনায় এখন কিছুটা লাউয়ের দাম বাড়তি, ক্ষীরের দাম বাড়তি, কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে।
মানে অনেক কেজিতে 30-40 টাকা করে বেড়ে গেছে, একটা লাউ পিতে 40-30 টাকা বেড়ে গেছে এই সবজি। আর তো সবই নিয়মিত সীমিত আছে দাম, তাই কিছু আরো কমবো, রোদ বদলে উঠলে কমবো, কিন্তু মানে আমদানি কম দিকে একটু দামটা বেশি ছিল। ক্রেতারা কি সন্তুষ্ট প্রকাশ করছে কিনা বা সামনে কোনো স্বস্তির আশা আছে কিনা? না, তারা তেমন একটা অসন্তুষ্ট না যে দাম বাড়ছে, তারাও যা বুঝে যে এই সময়টা দাম একটু বাড়তি কম থাকে, তারা তেমন একটা অসন্তুষ্ট না। তারপরও দাম আরো কমবে, তারপর আশ্বাস দিয়ে দাম কম আশ্বাস নেই। এখানে যেমনটি বলছিলেন যে যারা এখানে ক্রেতারা রয়েছে তারা যেটা বলছিলেন যে দাম তারা কিছুটা কমতে পারে, আমরা এখানে একজন দেখতে পাচ্ছি যে সবজি দাম বাড়তি, কেমন দেখছেন সবজির দাম কিরকম প্রতিনিয়ত? আছে, মোটামুটি ভালোই আছে, বেশি তেমন একটা বাড়তি না, যে জিনিস কম হয় সেই জিনিস একটু বাড়তি। বর্তমানে লাউর সিজন, শীতের দিন লাউর দামটা একটু বাড়তি, মিষ্টি কুমড়ার দাম সিজন, মিষ্টি কুমড়ার দামটা বাড়তি। সবজির দাম কি আগের তুলনায় বাড়তি নাকি আরো কমতে পারে, কি মনে করেন আপনি? সামনে সবজির দাম সিজন, সামনে কমবো সবজির দাম। যেমনটি ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বলছিলেন যে কিছুটা বাড়তি হলেও তারা আসলে এটি বানিয়ে নিচ্ছেন, এবং তারা যেমনটা বলছেন যে এই সবজির দাম আমদানির তুলনায় যেমন একটু আমদানি কম থাকার কারণে যেমন একটু বাড়তি হয়েছে, তেমনি রোদ উঠলে বা শীতের পরিমাণ কিছুটা কমলে হয়তো আমদানি আবার বৃদ্ধি পেতে পারে এবং তখন আবার স্বাভাবিক হতে পারে এখানকার বাজার দরের পরিস্থিতি। তো সব মিলিয়ে নারায়ণগঞ্জের সবজি বাজার সহ কাঁচা বাজারে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সঞ্জিদা। সাবির, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত 2 আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। গেল রবিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ স্বামীর ব্যাটারি চালিত অটোরিকশায় নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলায় নানার বাড়ি যাচ্ছিলেন। রাত 3টার দিকে চার্জ শেষ হয়ে গেলে সদর হাসপাতালে আশ্রয় নেন তারা। এ সময় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা 2 আনসার সদস্য ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সরিষা ফুলের হলুদ রঙে বর্ণিল হয়ে উঠেছে নওগাঁর মাঠ। অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই এই ফসল আবাদে ঝুঁকছেন চাষিরা। চলতি মৌসুমে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমন প্রত্যাশা কৃষি কর্মকর্তাদের। পাখির চোখে হলুদের রাজ্য, যেন হলুদ গালিচা বিছানো মাঠ আর মাঠ, বিস্তীর্ণ প্রান্তর সরিষা ফুলের সমারোহ, বাতাসে মৌ মৌ ঘ্রাণ। এই দৃশ্য এখন পুরো নওগাঁ জেলা জুড়েই। আমন ধান ঘরে তোলার সঙ্গে সঙ্গে একই জমিতে সরিষা চাষ করছেন এই অঞ্চলের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা তাদের। বাড়তি ফসল করলে অনেকগুলা হয়, তেলের সমস্যা হয় না। তারপর মনে করেন যে সরিষা বিক্রি করলে ধানের ফসল, বোরার ধান আবার করা যায়, এই ফসলে বাড়তি লাভ হয়। এখানে প্রতি বছর আমরা এই মাঠে যত জমি আছে কৃষকরা সবাই আমরা শস্যের উপর আগ্রহী। খুবই চমৎকার, যে যেতদূর চোখ যায় হলুদ, ছবিটা উঠালাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সরিষা চাষে উদ্বুদ্ধ করতে সার, বীজ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে আমন মৌসুম থেকেই কৃষকদের উদ্বুদ্ধ করেছি। মাঠ পর্যায়ে কৃষকরা যাতে 2 ধানের মাঝখানে সরিষা করে সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। এবছর জেলায় 56,800 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সব মিলিয়ে সরিষা চাষে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন নওগাঁর কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরব বাজারে প্রতি মঙ্গলবার বসে দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের হাট। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে আসা বিক্রেতারা তৈরি পোশাকের পণ্যের পসরা সাজিয়ে বসেন অস্থায়ী এই বাজারে। দাম কম হওয়ায় সারা দেশের ক্রেতাদের কাছে জনপ্রিয় এই হাট। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক খেয়ে মুখরিত হয়ে ওঠে শহর। 5 থেকে 6 কোটি টাকার বিক্রি হয় একদিনে। শীত কিংবা গরম সব মৌসুমেই ভিড় থাকে ভৈরবের তৈরি পোশাকের হাটে। ছোট বড় সব বয়সের কাপড় পাইকারি বিক্রি হয় এখানে। প্রতি মঙ্গলবার বিকেলে ভৈরব বাজারের ফুটপাতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে বিক্রেতারা পোশাকের পসরা সাজিয়ে বসেন। ভোর পর্যন্ত চলে বেচাকেনা। তুলনামূলক কম দাম ও যাতায়াতের সুবিধা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন এই বাজারে। যেই মূল্য পাই এই মূল্যটাই আমরা নিয়ে আসি, দায়িত্ব সাশ্রয় হয়
এবং আমরা আসতেও থাকতে হয় এখানে তো রেটটা একটু ভালো হয় আমরা এদিকে আসি। একদিনে 5 থেকে 6 কোটি টাকা বিক্রি হয় এই হাটে। অবশ্য নতুন মৌসুম বা উৎসবের সময় বিক্রি বাড়ে কয়েক গুণ। আমার বাবা বিগত 14 বছর ধরে হাটে ব্যবসা করতেছে, বেচা কিনা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখানে বিভিন্ন জায়গাতে পাইকার আছে, আমরাও ঢাকা থেকে আসি, অনেক জায়গা থেকে আসে, ভালোই বেচা কিনা হয়। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা দিতে পারলে বিক্রি আরো বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী নেতা। শেষের দিকে তারা টাকা নিয়ে যখন যায় তখন কিন্তু রাস্তায় ছিনতাইয়ের সম্মুখীন হয়। ব্যবসা বাণিজ্য করে তাদের টাকাটা বাড়িতে যাতে নিয়ে নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। প্রশাসন এ বিষয়ে কার্যকর ভূমিকা নেবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।